ম্যাকনেল অ্যান্ড রোনাল্ড কোম্পানির সুদৃশ্য গেস্ট হাউসের মস্ত ঝকমকে ডাইনিং হলটার একটা রোজি কর্নার বেছে নিয়ে বেশ জমাটি আড্ডা বসিয়েছিল ওরা 10 জন। অবশ্য আজ সকালেই এমন করধ্বনিতে সারা গেস্ট হাউস মজিয়ে দিচ্ছে তা নয়, গত পরশু সকাল থেকে জগন্নাথ এক্সপ্রেসে এই জগন্নাথ ধামে পৌঁছানোর পর থেকেই এমন সরগরম। সকাল দুপুর রাত একতলার এই ডাইনিং হলটাতে দুখানা বড় বড় টেবিল জুড়ে আর তার চারপাশে 10খানা চেয়ার লাগিয়ে চল্প চস্য খাওয়া তো চলছেই, সেই সঙ্গে দোতলায় তাদের বরাদ্দ ঘর দুটোতেও সব সময় তুমুল হই হই। 7 দিনের জন্য এখন মুক্তির আনন্দ যখন পাওয়া গেছে, তখন প্রেম সে খাও দাও, হুল্লোড় করো, গান করো, যা খুশি। ললিতা ইংলিশ মিডিয়ামের ছাত্রী, তবু সেও সবাইকে অবাক করে এক কোটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে দিল। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের ডানা, মনে মনে। এমন দিল খোলা হয়ে যা খুশি করবার জন্যই তো তাদের দল বেঁধে পুরী আসা। তবে আশা কিছুতেই হতো না যদি না রিমার বাবা এমন অল্প খরচে এহেন চমৎকার গেস্ট হাউসটা ব্যবস্থা করে দিতেন। সি বিচ থেকে সামান্য দূরে, একেবারে নির্জন নয়, আবার জমজমাটি হাটের মধ্যেও নয়। সুদৃশ্য 3তলা গেস্ট হাউসটার দোতলায় 2খানা বড় বড় ঘর, তাতে 5-5-10টা কট পাতা, অনেকটা ডরমিটরির কায়দায়, তবু প্রত্যেকের জন্যই আলাদা আলাদা টেবিল চেয়ার, হোয়াট নট, আলনা। তার 1 নম্বর ঘরটায় আছে দেবরিনা, ইন্দ্রাণী, মিত্রা, রিমা আর সবিতা। 2 নম্বরে গার্গী, অবন্তিকা, ললিতা, অনামিকা আর অনিমা। 10 জনই কলকাতার কলেজে পড়া 3rd ইয়ার ম্যাথস অনার্সের ছাত্রী। অনেকদিন ধরেই ওরা তাক করেছিল পুজোর ছুটিতে দল বেঁধে বেড়াতে যাবে কাছে পিঠে কোথাও। 10 জন এহেন ভরা বয়সের মেয়ে এভাবে অভিভাবকহীন হয়ে ট্যুরে যাবে শুনে আপত্তির ঝড় বয়ে গিয়েছিল প্রায় সব বাড়ি থেকেই। অনেক জল্পনা কল্পনা, জল ঘোরাঘুরির পর রিমার বাবা যখন এই গেস্ট হাউসটা ঠিক করে দিলেন আর পুরীর ডিএমকে টেলিফোন করে সব ব্যবস্থা করে দিলেন, সবাই বুঝলো আর কোনো অসুবিধা হবে না ওদের। একমাত্র তখনই ছাড়পত্র জুটলো বাকি সবার। তাও সবারই বাড়ি থেকে 1 লক্ষ শর্ত, 1000টা বিধিনিষেধ ইত্যাদি ইত্যাদি আরোপিত হওয়ার পরে তবেই। তারপর ট্রেনে চাপার পর থেকেই চলছে শুধু হুল্লোড় হুল্লোড় আর হুল্লোড়। সারা রাত ট্রেন জার্নিতে নিজেরা কেউ ঘুমোয়নি, ঘুমোতে দেয়নি অন্য যাত্রীদেরও। অন্যেরা ঘুমোবে বা কি করে যদি তারা কেউ না কেউ সারাক্ষণ একটা না একটা মজার কথা বলে আর বাকি 9 জন হাসির ছড়রা ছুটিয়ে দেয়। মিত্রা একবার বলেছিল, এই প্লিজ, কি করছিস, একটু আস্তে। মিত্রা পার্ট 1-এ হায়েস্ট পেয়েছে অনার্স পেপারে, একটু গুটি গুটি স্বভাবে। ওদের পারিবারিক অবস্থা তেমন ভালো নয়। সবাইকে হাসাতে অবন্তিকা জুড়ি কেউ নেই। এক কথায় থামিয়ে দিয়েছিল মিত্রাকে। বছরে 364 রাতই তো সব নাক ডেকে ঘোষ ঘোষ করে ঘুমোয় রে। না হয় একদিন এতগুলো মেয়ের অনারে রাতটা জেগেই কাটালো। তাছাড়া ওদের কেউ কেউ নির্ঘাত এনজয় করছে আমাদের হাসি ঠাট্টা। অতএব সেই থেকে হুল্লোড় চলছেই। অবন্তিকা তাদের এই দলটার নাম দিয়েছে কল কল কলস্বর কোম্পানি। কারণ যেখানেই ওরা যাচ্ছে, সে পুরীর মন্দিরেই হোক বা সি বিচেই হোক অথবা কোনো শোরুমেই হোক, 10 জনের কণ্ঠস্বরের কলকল ধ্বনিতে ঝনঝন ঠন ঠন কনকন গনগন কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে সেই অঞ্চল।
সকালের ব্রেকফাস্টে ওদের মেনু ছিল ডাবল ডিমের অমলেট, 3 পিস করে মাখন টোস্ট, তার সঙ্গে বাটি ভর্তি রাবড়ি। খেতে খেতে ছোট ছোট তর্ক বিতর্কও চলছিল। এখন স্বর্গদ্বারে বেড়াতে যাওয়া হবে, নাকি কটকি শাড়ি কেনা হবে, নাকি ওদের মধ্যে সবিতাই সবচেয়ে পোশাক বিলাসিনী। কটকি শাড়ির প্রসঙ্গ তুলেছিল সবিতাই। পুরী বেরিয়ে ফিরবো অথচ কটকি শাড়ি একখানে নিয়ে যাবো না, সেটা কি ভালো দেখায়? সবিতা কাল থেকেই কিনছে এটা ওটা সেটা, কিন্তু এখনো কেনার ব্যাপারে তার উৎসাহের কোনো ঘাটতি নেই। সে একবার টার্মিনাল পরীক্ষার টুকলি করতে গিয়ে ধরা পড়েছিল বলে তাকে এড়িয়েই চলতো সবাই। এখন অবশ্য সেসব ইতিহাস ভুলে গেছে, হই হই করে সবিতাও ভিড়ে গেছে ট্যুরে। শাড়ি ওরা সাধারণত কেউই পরে না, সবারই পরনে রকমারি ডিজাইনের সালোয়ার কামিজ, জিন্স, ক্যাপ্রি, কি নেই। এক সবিতাই যা তার সুটকেসে গোটা 3 শাড়ি এনেছে, মাঝে মধ্যে পরছেও সি বিচে বেড়ানোর সময়। দিন 3 ধরে বিচে ঘুরে ঘুরে টুকটাক এটা ওটা কেনাই চলছে। ঝিনুকের রকমারি কাজ, চন্দন কাঠের রিং, 1 সেট করে ব্রোঞ্জ রঙের মূর্তি, যেগুলো কোণারকের মন্দিরের ভাস্কর্যের আদলে গড়া। আজই কটকি কেনা হবে কি হবে না এ নিয়ে মত প্রকাশে দ্বিধা বিভক্ত ছিল ওরা। ললিতা বলেছিল, ইউ সি, একটা 7 ডেজ ট্যুরে এসে 3 দিন এই পার্স ফাঁকা করে ফেলবো? হ্যাঁ, এমন বেহিসাবি আমি হতে চাই না। কাল কন্ডাক্টেড ট্যুরে বেরোচ্ছি। কোনারক, ধৌলিগিরি, উদয়গিরি, নন্দনকানন ঘুরতে ঘুরতে আরো কত কি কেনার থাকবে তার ঠিক আছে। আজই যদি কটকির পেছনে এন্টায়ারলি ইনভেস্ট করে ফেলি তাহলে তো, তবে সবাই যদি কেনে আমি আর বাকি থাকি কেন? অনামিকা বজবজের মেয়ে, ডেলি প্যাসেঞ্জার, তবু তেমন গাইয়া নয়। সে বাধা দিয়ে বলেছিল, তুই তো বাবা সবচেয়ে বেশি বেশি কিনছিস। কাল 180 টাকা দিয়ে দুম করে একটা লিঙ্গরাজ টেম্পল কিনলি, তারপর এত এত ঝিনুকের জিনিস। কিন্তু কটকিটা তো কিনতেই হবে। পুরী এসে যদি কটকি শাড়ি একটা না কিনি, একটা ট্যুরে গিয়ে হয়তো সব টাকা খরচ হয়ে গেল, তখন আর কটকি কেনার পয়সাই রইলো না। তার চেয়ে আগে ভাগেই আমি বাবা আগেই একটা কটকি ডিজাইনের সালোয়ার কামিজ কিনে ফেলেছি। আজও শাড়ি কেনার হলে আমার কিন্তু কোনো আপত্তি নেই। অবন্তিকা মিটিমিটি করে হেসে তাকালো গার্গির দিকে। কি রে গার্গি, কি করবি ছুটকি? আজই নাকি আগে কোনারক বাদ মে কটকি? গার্গি বাকি কজনের মুখ জরিপ করছিল তীক্ষ্ণ চোখে। দেবলীনার চোখ দেখেই বুঝতে পারছে ললিতা যখন কিনতে চাইছে তখন ও কিনবে নিশ্চয়ই। ললিতার বাবা বড় ব্যবসায়ী, সবার মধ্যে তারই টাকা পয়সার জোর বেশি। কিন্তু দেবলীনা ততটা বড় লোক না হলেও ওর মধ্যে সবসময় যেন একটু হাইফাই ব্যাপার। ললিতার সঙ্গে সমানে টক্কর দিতে চায়। আবার দেবলীনার অন্ধ অনুকরণ করে ইন্দ্রাণী, দুজনে খুব বন্ধুও। ইন্দ্রাণী বহরমপুরের মেয়ে, মফস্বলের মেয়ে হঠাৎ কলকাতায় এলে খুব দ্রুত স্মার্ট হওয়ার চেষ্টা করে, তাতে তাদের মধ্যে একটা ওভার স্মার্ট হওয়ার প্রবণতা দেখা যায়। ইন্দ্রাণী অতএব দেবলীনার হাইফাই স্বভাবটাই ইতিমধ্যে রপ্ত করেছে বেশ। দেবলীনা হ্যাঁ বললে ইন্দ্রাণীও নিশ্চিত হ্যাঁ বলবেই। অতএব সবার দিকে তাকিয়ে জরিপ পর্ব সমাধা করে গার্গী বলল, হাউস যা বলবে তাই হবে, তবে আমারও একখানা কেনার ইচ্ছে আছে, সেটাই জানিয়ে রাখলাম। কিন্তু হাউস অফ টেন্সের বাকি সদস্যরা হ্যাঁ না তা না 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 করতে করতে আজই কেনা হোকের সমর্থক বেশি হয়ে গেল। শাড়ি জামা কেনার ব্যাপারে মেয়েদের ইচ্ছা শক্তি যে অপ্রতিরোধ্য সে কথা আর কে না জানে। অতএব গার্গী জানিয়ে দিল, তাহলে এক্ষুনি সাজগোজ করে নাও, তবে বেরোবার আগে সবাই 150 টাকা করে আমার কাছে জমা দাও। একেবারে কন্ডাক্টেড ট্যুরে টাকাটাও জমা দিয়ে আসি। যদি কাল ভোরের বাসের টিকিটটা পাওয়া যায় কেটেই নেব। টিম লিডারের হুকুম পাওয়া মাত্র সবাই হই হই করে সাজুগুজু করতে ছুটল। গার্গী খুব জবরজং সাজ পছন্দ করে না, কিন্তু টিমের বাকিরা বাইরে ট্যুরে এসে খুব একচোট সেজে গুজে নিচ্ছে। যেমন রকমারি পোশাক তেমনি প্রসাধন। সাজতে সাজতেই মেয়েরা কেউ কেউ এসে টাকা দিয়ে যাচ্ছে গার্গীকে। গার্গী একটা ছোট খাতায় প্রত্যেকের নামের পাশে এন্ট্রি করে নিচ্ছে টাকাটা। ট্যুরে বেরোবার আগে সবাই মিলে গার্গীকে টিম লিডার নির্বাচন করেছে। কাজটা তেমন খারাপ লাগছে না গার্গীর, তবে বেড়াতে এসে সবার এত এত টাকার হিসেব রাখা সে ভারী ঝক্কির ব্যাপার। ললিতা নিয়ে এলো কড়কড়ে 500 টাকার নোট, সেটা ভাঙিয়ে দিতে হলো। অনিমা 10 টাকা 5 টাকা মিলিয়ে একটা মস্ত বান্ডিল, গুনতে গুনতে গার্গীর দফা রফা।
অনামিকার নোটগুলো আবার হদ্দ পুরনো, দু একখানায় মাছের রক্ত, এমনকি আঁশও লাগা। সে ক্যানিং থেকে ডেলি প্যাসেঞ্জারি করে, তার বাবা নাকি মস্ত মাছের কারবারি। দেবলীনা তখন তুমুল সাজতে ব্যস্ত, তার মধ্যে চুল আঁচড়াতে আঁচড়াতে এলো একটা ম্যাজেন্টা রঙের পার্স নিয়ে। পার্স করে অনেকগুলো 50 টাকার নোট বের করে তার থেকে 3খানা হাতে রেখে বাকি নোটগুলো তার লিপস্টিক লালিত 2 ঠোঁটের মাঝখানে চেপে রাখলো। তারপর হাতের নোট 3খানা গার্গীকে দিয়ে বলল, আমার কিন্তু রেডি হতে একটু দেরি হবে। বলেই ঠোঁট থেকে টাকাগুলো নিয়ে পার্সে ভরতে ভরতে ছুটলো ওদের ঘরের দিকে। টিমের মধ্যে সবচেয়ে বেশি সাজগোজ দেবলীনারই। মিত্রা এলো সবচেয়ে শেষে, মুখটা বেশ কাঁচু মাচু, শুকনো হেসে 150 টাকা বাড়িয়ে দিল গার্গীর দিকে। দশ জনের টাকা গুনে গেঁথে সবে তার হিসেব মিলেছে, এমন সময় পাশের ঘরে কি একটা গোলমালের শব্দে সচকিত হলো গার্গী। দেবলীনার গলায় শোনা যাচ্ছে বেশি। আরে আরে আমার পার্সটা কি হলো? আরে এই মাত্র টেবিলে রাখলাম। হইচই শুনে গার্গী তার খাতা বন্ধ করে ছুটলো পাশের ঘরে, গিয়ে দেখলো একদম হতাশ হয়ে খাটে গায়ে দিয়ে দিয়েছে দেবলীনা। বারে, তোরা কেউ ঘরে ছিলি না, সবাই পাশের ঘরে টাকা নিতে গেলি ঘর ফাঁকা রেখে। কোনো মানে হয়? হঠাৎ এতগুলো টাকা লোপাট হয়ে গেলে আমার চলবে কি করে? এই তো জাস্ট ও ঘর থেকে এসে টেবিলে পার্সটা রেখে বাথরুমে ঢুকেছি, বেরিয়ে এসে দেখি নেই। সবাই হুড়মুড় করে এসে ততক্ষণে ভিড় করেছে দেবলীনার চারপাশে। মিত্রা হতবাক হয়ে বলল, কত টাকা রেখেছিলি রে ব্যাগে দেবলীনা? তার 100-3 তো হবেই। 100-3? হঠাৎ 100-3 টাকা একচোটে চলে গেলে দেবলীনার গোটা টুকটাই যে বরবাদ হয়ে যাবে তাতে কারো সন্দেহ রইল না। তো গেলাম বাথরুমে। গার্গী জিজ্ঞেস করলো, তুই ভালো করে খুঁজে দেখেছিস? খুঁজে দেখার কি আছে, এই তো টেবিলে রেখে সবে বাথরুমে ঢুকেছি, তার মধ্যেই আমাদের মধ্যে কেউ নিয়েছে। এ তো ভোজবাজি হয়ে উড়ে যেতে পারে না। রিমা দেবলীনার পাশের কটেই থাকে, তার হাবভাব একটু বেশি সফিস্টিকেটেড। একটু রেগে গিয়ে বলল, কি যে বলিস, ভালো করে খুঁজে দেখ তোর সুটকেস টুটকেস। বলছিস টেবিলে ছিল, হয়তো বাথরুমে ঢোকার আগে তাড়াহুড়োয় কোথাও গুজে রেখেছিস। দেখ দেখ, ভালো করে খুঁজে দেখ। সবাই মিলে সমস্ত ঘরের কোণ, দেবলীনার ব্যাগ, সুটকেস সব ধরেও কিনারা হলো না তার পার্সের। গার্গী হতাশ হয়ে বলল, তোর কাছে আর টাকা নেই দেবলীনা? না, কিছু তো আছেই। ট্রেনে ওঠার আগে তুইই তো বলেছিলি কেউ যেন এক জায়গায় টাকা না রাখে। কিন্তু এতগুলো টাকা চলে গেলে আমার মার্কেটিং এর কি হবে এবার? নিশ্চয়ই আমাদের মধ্যেই কেউ নেই। তুই চুপ কর তো। বারান্দায় লাউঞ্জে কত সুইপার ওয়েটার ঘোরাঘুরি করছে, নিশ্চয়ই ওদেরকে। দরজা খোলা, ঘর ফাঁকা দেখে পট করে ঢুকে পড়েছে। আর টেবিলের উপর তোর পার্সটা দেখে, যাই হোক, সবাই কিন্তু সাবধানে থেকো। দেবলীনার অন্য রুমমেটরা, বিশেষ করে অনিমা, একদম চুপ হয়ে গেছে। সে একটু গাইয়া ধরনেরই। কালই দেবলীনাকে বলেছিল, বাবা, তোরা সব কত কত টাকা এনেছিস রে, খুব মার্কেটিং করবি না? মনে হচ্ছে পুরোপুরি যত দোকান সব ফাঁকা করে দিবি। অতঃপর সি বিচে যাওয়ার প্রসঙ্গ উঠতেই দেবলীনা এক কথায় বলে দিল, যে যাবি যা, আমি যাচ্ছি না, ব্যাস। দেবলীনা না গেলে ইন্দ্রাণী বা যায় কি করে? গার্গী বলল, তাহলে মার্কেটিং থাক, আমি অবন্তিকাকে সঙ্গে নিয়ে কন্ডাক্টর ট্যুরের টাকাটা জমা দিয়ে আসি। এই চল অবন্তিকা। কিন্তু মার্কেটিং ছাড়তে আবার অন্যরা রাজি নয়। একবার যখন সিদ্ধান্ত হয়েছে তখন যাবেই। অতএব 8 জনে মিলে কলকল করতে করতে বেরিয়ে পড়ল রাস্তায়। কন্ডাক্টর ট্যুরের টাকা জমা করা হয়ে গেল, ভোরের বাসটাই পাওয়া গেছে। কাল গোটা দিনটাই হই হই করে কাটবে। সবাই এসে দাঁড়িয়ে পড়লো স্বর্গদ্বারে ঢোকার ঠিক মুখে। একটা পেল্লাই দোকানের ভেতর জেল্লার আহ্লাদ দেখে হুড়মুড় করে ঢুকে পড়লো ওরা। দৈর্ঘ্যে প্রস্থে দোকানটার পরিসর এতটাই বড়
ডাইনে বাঁয়ে সামনে এতগুলো র্যাক, তাতে এত এত শাড়ি থরে থরে সাজানো যে ওরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললো যদি কোটকে কিনতেই হয় তাহলে এই ওড়িশা ভ্যারাইটি স্টোর থেকে কেনাটাই সঠিক। শোরুমের সেলসম্যানরাও ততক্ষণে বুঝে গেছে এতগুলো বাঙালি মেয়ে কি চায়। পটপট পটপট করে রকমারি কোটকি কাউন্টারে বিছিয়ে দিতে অবন্তিকা মজা করে বলে উঠল, উলি বাবালি বাবালি, এই তো সবগুলোই আমার পছন্দ রে। এই দোকানটার দাম কত জিজ্ঞেস করতো? আরে মালিকটাকে মালিকটাকে। রিমা গম্ভীর গলায় বলল, তাহলে এক্সপার্টকে সঙ্গে নিয়ে আসতে পারতিস, ও খুব ভালো দরাদরি করতে পারে। পুরো দোকানটা কিনবি যখন ডিসাইড করেই ফেলেছিস। ইন্দ্রাণী সব ব্যাপারেই একটু ওস্তাদ ওস্তাদ ভাব করে, তাই ওকে এক্সপার্ট বিশেষণে ভূষিত করেছে এরা সবাই। কিন্তু মুশকিল হলো ইন্দ্রাণী নিজেই সেটা জানে না। ওর সামনেই সবাই বলে, এই এক্সপার্ট কি বলেছে জানিস তো? বলে ইন্দ্রাণীর কথা ইন্দ্রাণীর সামনেই ওরা আলোচনা করে। কিন্তু ইন্দ্রাণী এতই বোকা সেটা কিছুতেই বুঝতে পারে না। না পেরেও নিজেও সেই আলোচনায় যোগ দেয়, হাসাহাসি করে, আর মাঝে মাঝে জিজ্ঞেস করে, এই এক্সপার্ট কে রে? নিজেই জানে না। দেখ এই রংটা ভীষণ সুন্দর। অবন্তিকা হাসি হাসি মুখ করে কোটকি শাড়ির বুনন, নকশা আর নাম নিয়ে সূক্ষ্ম পর্যালোচনায় ব্যস্ত হয়ে পড়ল। কেনাকাটাও শুরু হয়ে গেল পুরো দমে। এইসব শাড়ি কি যখন তখন পরা যাবে? স্পেশাল ওকেশন ছাড়াই এরকম শাড়ি, দিস আর টু গর্জিয়াস। এ কথা বলেও বেশ দামি দুখানা শাড়ি কিনে ফেললো ইংলিশ মিডিয়ামের ললিতা, যদিও সে হয়তো কখনোই পরবে না শাড়িগুলো। সবিতা তো এমন বাছাবাছি শুরু করলো যেন ডজন খানেক শাড়ি কিনে ফেলে। তবু সেও টাকা নেই বলে যা হোক দুখানা শাড়িতেই থামলো। বাকি 5 জন অর্থাৎ গার্গী, অবন্তিকা, অনামিকা, রিমা, অনিমা একখানা করে। শুধু মিত্রাই যা কিচ্ছু কিনলো না। এতক্ষণ শুকনো মুখে ওদের কেনাকাটা দেখছিল। অনামিকা বলল, কিরে মিত্রা, তুই একটাও শাড়ি নিলি না? দাঁড়া বাবা, এখনই সব টাকা খরচ করলে পরে যদি শর্ট পড়ে যায়। মিত্রা মুখে কিছু না বললেও সবাই জানে তাদের কলেজের এই মেধাবী ছাত্রীটির বাড়ির অবস্থা তেমন ভালো নয়। তার রং একটু চাপা, চোখে ভারী পাওয়ারের চশমা, কিন্তু মুখখানা ভারী মিষ্টি। টুরে আশাই হচ্ছিল না তার। শেষ পর্যন্ত অনেক কষ্টে টাকা করে জোগাড় করে আসতে পেরেছে। একমাত্র মিত্রাই কিছু না কিনে শোরুম থেকে বেরোলো বলে সবারই একটু খারাপ লাগছিল। মিত্রা অবশ্য তার পারিবারিক অবস্থা খারাপ বলে একটু বিব্রত নয়, কাউকে বিব্রত করতেও চায় না। কলেজ ক্যান্টিনে সবাই যখন দল বেঁধে চপ কাটলেট বা ঘুগনি চাউমিন খেতে ঢোকে তখন মিত্রা অদ্ভুত কায়দা করে এড়িয়ে যায়। আমার পেটে সইবে না রে, আমার পেটে সইবে না, প্লিজ ছেড়ে দে। তখনও বাকি মেয়েরা শাড়ির গল্পে মশগুল। বিশেষ করে সবিতা বলছিল, তুই একখানা যে শাড়ি কিনেছিস ললিটা, মার্ভেলাস। ওই শাড়িটা আগে আমার হাতে পড়লে আমি 2খানা না কিনে বেশি দাম দিয়ে ওই একখানাই কিনতাম। ও রিয়েলি? তাহলে এক্সচেঞ্জ কর, তোর দুখানা আমাকে দিয়ে আমারটা নে। না মানে ঠিক আছে, আমার না শাড়ি দুটোই খুব পছন্দের। গল্পে গল্পে আবার তারা সি বিচে। আকাশ সামান্য মেঘলা। কাল রাতে একবার হালকা বৃষ্টি হয়ে গেছে, আজও হতে পারে। উত্তরের আকাশে কয়েক টুকরো নিরীহ মেঘ হঠাৎ করে ডানা গজাচ্ছে। তবে শরতের শেষ করে আপাতত সি বিচ ভারী মনোরম। একটা সুবিধে মতো জায়গা বেছে নিয়ে ওরা গোল হয়ে বসতে না বসতেই একটা বাচ্চা ঝালমুড়িওয়ালা মাটি ফুঁড়ে যেন হাজির। অবন্তিকা সঙ্গে সঙ্গে প্রস্তাব দিল, এই গার্গী, কোম্পানি ফান্ড থেকে খাওয়া তো বিকেলের ব্রেকফাস্ট। অবন্তিকা বেশ কায়দা করে বিকেলের ব্রেকফাস্ট বলা শুনে সবাই হেসে গড়িয়ে পড়ল। অবন্তিকা আজকাল প্রায়ই, আজ সকালের ডিনারে মেনু কি রে? সন্ধ্যের লাঞ্চ আর কখন খাবো? এরকম নানান মজাদার কথা উপহার দিয়েছে। বেশ হাসাচ্ছে ওই যাত্রা। কিন্তু গার্গী তার প্রস্তাব নাকচ করে দিয়ে বলল, কোম্পানির 2 জন মেম্বার দেবলীনা আর ইন্দ্রাণী যখন নেই তখন ঝালমুড়ি হোক, হিজ হুজ, না হলে কেউ স্পন্সর করুক। তাহলে ললিটাই স্পন্সর করুক।
ফাটাফাটি দুখানা শাড়ি কিনে ও এখন দারুণ মুডে আছে। ওকে 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 ডান। জনগণ যখন চাইছে আটজনকে মুড়ি সার্ভ করে বাচ্চা ঝালমুড়িওয়ালা বেশ গম্ভীর মুখে একখানা বিল ধরিয়ে দিল ললিটাকে। ললিটা তখন তার ব্যাগে পার্স খুঁজছে। ও মাই গড, ও মাই গড, একে রে, একটু আগে শাড়ির বিল মিটিয়েছে পার্স বার করে, সেই পার্সটা ব্যাগ থেকে গন। ললিতা তার চড়া লিপস্টিক মাখা ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরল। পার্সটা শুধু ললিতার ভ্যানিটি ব্যাগই নয়, সবাই মিলে তার বগল দাবা করে রাখা শাড়ির ব্যাগটাও তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু ললিতার সোনালী রঙের সুদৃশ্য পার্সটা আশ্চর্যভাবে অদৃশ্য। গার্গী অবাক হয়ে বলল, শোরুমে ফেলে আসিস নি তো পাঁচটা? যেরকম তাড়াহুড়ো করে শোরুম থেকে বেরিয়ে এলি তোরা। গার্গীর মুখে তাড়াহুড়ো শব্দটা একটু বেখাপ্পাই শোনালো। 8 জন তরুণী 9টা শাড়ি কিনেছে মাত্র 2 ঘন্টা সময় নিয়ে। কলকাতায় অবশ্য অনেক সময় একটা শাড়ি কিনতেই 2 ঘন্টা পার হয়ে যায়, তবু গার্গী ঠুকতে ছাড়লো না। ললিতা অবশ্য মনেই করতে পারলো না শাড়ির দাম মিটিয়ে পার্সটা তার ভ্যানিটি ব্যাগে ঢুকিয়েছিল কিনা। মুহূর্তে বেচারির মুখ শুকিয়ে আমসত্ব। অনেক হিসেব টিসেব করে বলল, আরো অন্তত 100-4-5 তো ছিলই। সবাই ওর মুখের দিকে তাকাতে রইল। এতগুলো টাকা একচোটে চলে যাওয়া মানে ললিতারও ট্যুরের দফা রফা। 400-500 টাকা হয়তো তার গায়েই লাগতো না যদি ঘটনাটা কলকাতায় করতো, কিন্তু ট্যুরে আসার সময় সবাই মোটামুটি একটা বাজেট করেই ট্রেনে চেপেছিল। ঝালমুড়ির টাকাটা গার্গী অতএব কোম্পানির ফান্ড থেকে মেটালো। তারপর সবাই হুড়মুড় করে ছুটলো ওড়িশা ভ্যারাইটি স্টোরস এর উদ্দেশ্যে। কিন্তু টাকা এমন একটা বস্তু যা একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া সত্যি দুষ্কর। মুখ ভর্তি পান চিবোতে চিবোতে শোরুমের মালিক ঘাড় নেড়ে জানালেন, সে পাঁচ রকি গেলে মোর কর্মচারী অবশ্য এটি জমা করে দিত। সে মোর কোম্পানির গুডউইল নম্বর 1 ଅଛି। সকালে দেবরিনার পার্স, তারপর ললিতার পার্স, দুটো পার্স হঠাৎ চুরি হয়ে যেতে ভারী বিমর্ষ হয়ে পড়লো গোটা টিমটাই। এতটাই মন খারাপ হয়ে গেল যে সেদিনের বাকি মুহূর্তগুলো তো বটেই, পরদিন কন্ডাক্টর চুরের লোভনীয় স্পটগুলো তাদের কাছে ম্যাড় ম্যাড়ে বর্ণহীন হয়ে গেল। এমনকি টুরিস্ট বাসটা যখন পিপড়িতে এসে স্টপেজ দিয়ে বলল এখানেই দুপুরে লাঞ্চ সেরে নেওয়ার কথা আর মার্কেটিংও করার কথা, কেননা এখানকার অ্যাপ্লিক শিল্প খুবই বিখ্যাত, তখন অনেকেই উসখুস উসখুস করলেও ঠিক উৎসাহ পেল না কিনতে যেতে। ওদিকে ললিতা দারুণ গম্ভীর, এদিকে দেবরিনা ভীষণ মনমরা। যে অবন্তিকা এতদিন সবাইকে হাসিয়েছে সেও আর ভরসা করে জোকস হাতে গরম পরিবেশন করতে পারছে না। গার্গী অবশ্য একটু চেষ্টা করছিল সবাইকে সহজ করার। এই ললিতা, দেবলি না, বিজি কেনাকাটা করার থাকলে করে নে, কম কম করে কেন না হয়, পরে যদি শর্ট পরে আমরা সবাই মিলে ম্যানেজ করে দেব। মিত্রা কদিন সবার কেনাকাটা দেখেছে, কিচ্ছু বলেনি। আজ কাঁচুমাচু মুখে বলল, এখানকার অ্যাপ্লিক খুব সস্তা, আমি কটা টাকা আলাদা করে রেখে দিয়েছিলাম পিপলির জন্য, তোরা যদি না কিনিস তাহলে আমারও কেনা হবে না যে। মিত্রাকে সবাই মনে মনে সহানুভূতির চোখে দেখে। সে কিছু কিনতে চায় দেখে অন্য সবাই বর্তে গেল যেন। রিমা ওদের মধ্যে একটু অন্য ধাঁচের মেয়ে, সে বুদ্ধিতে কারো চেয়ে কম যায় না, কিন্তু পড়ার বইয়ের চেয়ে বাইরের বই বেশি পড়ে বলে হাই সেকেন্ড ক্লাসও পায়নি পার্ট 1-এ, কিন্তু তাতে তার পরোয়া নেই। রিমা তার বাবার দৃষ্টান্ত অনুসরণ করে কম্পিটিটিভ পরীক্ষায় বসবে। আজও সবাইকে তাতিয়ে তুলতে বলল, দেখ, মিত্রার অনারেও অন্তত সবার কিছু কেনাকাটা করা উচিত। চল চল চল, আরে কি অসাধারণ কালারফুল সব অ্যাপ্লিক। জড়তা ভেঙে অ্যাপ্লেক কিনতে ঝাঁপিয়ে পড়ল সবাই। তাতেও 9 করে 150 করে বেরিয়ে গেল এক একজনের। এতক্ষণ মুখ গোমড়া করে থাকা ললিটাও কিনে ফেললো প্রায় 100-2 টাকার অ্যাপ্লেক। এমনকি বিমর্ষ দেবলিনাও কিনলো কিছু কম নয়, আর তার দেখা দেখি ইন্দ্রাণীও। এই
মিত্রা আজ প্রথম কিছু কেনাকাটা করছে দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। ঠিক বলেছিস ইন্দ্রাণী, এ কদিন অন্যরা কেনাকাটি করার সময় ও বেচারা কেমন মুখ শুকনো করে তাকিয়ে থাকতো। মিত্রা, গুড চয়েস। এই হেব্বি হয়েছে তোর অ্যাপ্লিক গুলো। ভাবছি একটা লিঙ্গরাজ টেম্পল কিনবো, দারুণ দেখতে তাই না? কালারফুল অ্যাপ্লিকে সবার ব্যাগ ঠাসা। পিপলি থেকে বাস ছেড়ে দিল। সেদিন ডাইনিং হলে আবার মুডে ফিরে এলো সবাই। আসলে সারাদিন এটা ওটা দেখে, ধৌলি উদয়গিরি পাহাড়ে চড়ে কোনারকের চমৎকার মূর্তিগুলো দেখে এমনিতেই উদ্দীপ্ত হয়েছিল ভেতরে ভেতরে। পিপলিতে মার্কেটিং করে আবার ফিরে এসেছিল তাদের উচ্ছ্বাস উল্লাস। শুধু দেবলীনাই মাঝে মধ্যে বলছে, আমি কিন্তু সবার ব্যাগ সার্চ করব, আমি জানি কে আমার পার্স নিয়েছে। আর গার্গী কেন যেন ভুরুতে একটা মস্ত ভাঁজ ফেলে কি যেন ভাবছে দুপুর থেকে। পিপলিতে হই হই করে সবার কেনাকাটার সময় কি একটা চোখে পড়তে হঠাৎ চমকে উঠেছিল গার্গী। কিন্তু গার্গীর স্বভাবটা ভারী চাপা, তার পেট থেকে কথা আদায় করা খুব শক্ত ব্যাপার। পরের দিন ওরা ঠিক করলো আজ রেস্ট ডে। কাল সারাদিন ঘুরে ঘুরে অনেকেরই পায়ে ব্যথা, গায়ে ব্যথা, অতএব আজ আর কোথাও বেরোনো হবে না। সারাদিন গেস্ট হাউসে বসে শুধু খাওয়া আর আড্ডা, তারপর দুপুরবেলা টেনে ঘুম। সন্ধে গান টান গিয়ে জলসা বসানোর প্রোগ্রামও ঠিক হয়ে গেল। তারপর কাল অর্থাৎ 6 দিনের দিন যার কাছে যা টাকা থাকবে কুড়িয়ে বাড়িয়ে কেনাকাটা সেরে 7 দিনের শেষে তাদের বাড়ি ফেরা। পরিকল্পনা মাফিক অনেক রাত পর্যন্ত জলসা হলো গার্গীদের ঘরটাতে। রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ছবিটা তো লটকিয়েছো বাচ্চা মেয়ের, নাম দিয়েছো সন্ধ্যা তারা। রোম্যান্স এখন আমার গোটা মনিটরের কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের মতো গড়িয়ে পড়ে। আমার সারা ভার্চুয়ালি তোমার গন্ধ লেগেই থাকে। স্পর্শবিহীন ইমেল জুড়ে একটু কিছু লেখো, আমায় স্পর্শ করো। তোমাকে না ছুঁয়ে যেন যুদ্ধের উষ্ণ বালুকণা। অক্রোধ যেদিন তোমায় নিতে এসেছিল আমরা অনেক কেঁদেছিলাম, চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথেরও পথ। তবু তুমি চলে গেলে, বলেছিলে আবার আসবে। কবে 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 পুরুষোত্তম, কবে আবার আসবে রাজা দক্ষিণের কুটিরে? কি বলছো? আমাদের ঘরে লাচ দেখতে আসবে তুমি? হাসালে দেখছি কন্ট্রাক্টর বাবু, হাসালে। তা বাদে একদিন সত্যি তুমি লাচ দেখতে চলে আলে, তারপর শাড়ি দিলে, গয়না দিলে, ভালোবাসা ভি দিলে। কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে, আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি? সবার হরষে হাসি, বেদনে কাঁদি, বাঁধন প্রিয়রে মুক্তির জালে বাঁধি, সবই হারায় আবার
সবই কিছু যে পেলাম, সবই হারায় আবার, সবই কিছু যে পেলাম, এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবন তারে আপন করে নিলাম। মধু খাইলে কি হইব মা? শ্রেয়া ঘোষালের মতো বলা হবে। এটা কে? মাসি, তোমাকে নিয়ে আর পারলাম না। আরে বাবা, শ্রেয়া মানে বম্বেতে গান গায় হিন্দি সিনেমায়। ও মা, তাই? তাইলে আমারও একটু দিও মনা, আমার গলাটাও সুন্দর হইব। এই তো বলছি মাসি, আমাকে একটু মৌমাছি জোগাড় করে দাও না। উপায় নাই, একদম উপায় নাই। এই জ্যোতিষের হাত দেখাইছিলাম জানো, মানে ছোটবেলায়। সে তো কইছিল খবরদার মৌমাছির ধারে কাছে যাইও না, তোমার মৃত্যু ওই মৌমাছিরই হাতে। ও মা, তাই? কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল গল্প না জানে তা নেব না। সেই অনুরাগে রাঙা তুলির ছোঁয়ায় নাও রাঙিয়ে নয়ন পাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সিঁড়ি অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। সে রাতে জলসার পর গার্গী তার খাতা খুলে ম্যানেজারের হিসেব করছে। হঠাৎ অবন্তিকার চোখে কি যেন পড়তে সে প্রায় চেঁচিয়ে উঠল। এটা কি? তাদের ঘরের তিনজনও অবন্তিকার চিৎকারে চমকে দেখলো ঘরের এক কোণে একটা পার্স, ম্যাজেন্টা রঙের। অন্যরা দ্রুত এগিয়ে গিয়ে তুলে আনতেই দেখলো দেবলীনার সেই পার্সটা, কিন্তু ভেতরে একটাও টাকা নেই। শেষমেশ আমাদের ঘরেই পাওয়া গেল এটা। এবার কি হবে? কি হবে মানে? কি হবে? দেবলীনা তো আমাদের কাউকে সন্দেহ করবে, আর এখন এই ঘরেই পাওয়া গেল পার্সটা। অবন্তিকা মুখ কালো করে বলল, নিশ্চয়ই আমরা যখন গানে মশগুল ছিলাম তখনই যে নিয়েছিল সেই ফেলে গেছে। এমনও তো হতে পারে কাল আমরা যখন কন্ডাক্টেড ট্যুরে বেরিয়েছিলাম তখনই বাইরে থেকে কেউ দরজার নিচ দিয়ে গলিয়ে দিয়েছে। দেখ না, দরজার কোনটা একটা কিরকম ফাঁক রয়েছে না? দেবলীনা, ইন্দ্রাণী, রিমারাও ততক্ষণে পার্সের খবর পেয়ে ছুটতে ছুটতে এসেছে। ফাঁকা পার্সটা পেয়ে দেবলীনা গজরাতে লাগলো। বললাম না আমাদের মধ্যে কেউ নিয়েছে। কে নিয়েছে আমি তাও বুঝতে পারছি। কাল সার্চ করব বলতেই আজ বের করে দিয়েছে পার্সটা। এখন বললে তার কেউ বিশ্বাস করবে না। তখন সার্চ করলে পার্স শুদ্ধ টাকাটা পাওয়া যেত। এখন পার্স থেকে টাকা বের করে নিয়েছে, আর কোনো প্রমাণই নেই। দেবলীনার কথাগুলো এক ইন্দ্রাণী ছাড়া বাকি সবার কানে কিরকম ছুঁচ হয়ে বিঁধছিল, কিন্তু মুখ ফুটে কেউ প্রতিবাদও করছে না। বিশেষ করে 2 নম্বর ঘরে সবাই যেন আরো চোর সেজে আছে। ঘুরে ঘুরে অনিমার দিকে চলে যাচ্ছে সন্দেহের আঙুল। মিনিট 15 পার হয়নি, হঠাৎই পাশের ঘর থেকে আবার হইচই। ইন্দ্রাণী হাঁপাতে হাঁপাতে ছুটে এলো এ ঘরে, তার হাতে একটা সোনালী রঙের সুদৃশ্য পার্স। এই দেখ দেখ, এটা আমাদের ঘরের কোণে এই মাত্র আবিষ্কার হলো। এই ললিতা, এটা তোর পার্স না? আরে ওটা তাহলে দোকানের কেউ নেয়নি? আমাদের মধ্যে কেউ সরিয়েছিল তখন? কি আশ্চর্য! আই জাস্ট ক্যান্ট বিলিভ ইট।
ব্যাপারটা ভোজবাজির মতো মনে হলেও পুরো 10 জনের টিম তখন একে অপরের দিকে তাকিয়ে সন্দেহের চোখে দেখছে। এতক্ষণ তবু অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে নিরপরাধ বলে ভাবা যাচ্ছিল নিজেদের, কিন্তু ললিতার দামি পার্সটা হঠাৎ ও ঘরে পাওয়া যেতে 10 জনের মধ্যে কেউ না কেউ যে কাজটা করেছে তাতে একেবারে নিশ্চিত হওয়া গেল। কিন্তু কাজটা করলো কে, কাকেই বা দোষী বলা যায়? তাছাড়া টাকার নম্বর তো আর কেউ ডায়েরিতে টুকে আনেনি যে সেটা দেখে দেখে প্রমাণ করা যাবে। আরো আশ্চর্য কাণ্ড এই যে 1 নম্বর ঘরে দেবরিনার পার্স পাওয়া গেল 2 নম্বর ঘরে, আর 2 নম্বর ঘরে ললিতার পার্স পাওয়া গেল 1 নম্বর ঘরে। অর্থাৎ দোষী কোন ঘরে আছে তা প্রমাণ করাই দুষ্কর। সে ইচ্ছে করে ওলট পালট করে দিয়েছে পার্স দুটো। এহেন একটা পরিস্থিতিতে পরস্পরের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে থাকে ক্রমশ। সন্দেহের আঙুল সবার দিকে না উঁচিয়ে থাকলেও 2-3 জনের উপর কোনো না কোনো ভাবে এসে পড়ে। অবন্তিকা চুপি চুপি গার্গীকে বলল, সবিতাই কাজটা করেছে, তাহলে অত টাকার মার্কেটিং কেউ করতে পারে? ও যা টুকলিবাজ, পরীক্ষার হলে গার্ডের সামনে যে ওরকম চিটিং করতে পারে, তার কাছে বন্ধুর পার্স চুরি করাটা বাঁয়ে হাত কা খেল। তাই আর কারোর উপর সন্দেহ হয় নাকি তোর? অনিমা তো কোনো কিছু দেখলেই হ্যাংলার মতো ঝাঁপিয়ে পড়ে। ওটা তো পুরো গাইয়া ভূত। গার্গী হাসলো কথাটা শুনে, কিন্তু কিছু বলল না। সেদিন দুপুরে ডাইনিং হলে সবাই মুখে কুলু পেটে রইল। মেনু ভালোই ছিল লাঞ্চে, কিন্তু কেউই ঠিক রেলিশ করে খেতে পারল না। খাওয়া শেষ করে ওরা সবাই উঠবে করছে, হঠাৎই গার্গীর খেয়াল হলো ম্যানেজারকে পেমেন্ট করতে হবে তাকে। এই যা, পার্সটা ভুলে ফেলে এসেছি আমাদের ঘরের টেবিলের ওপর, এখন পেমেন্ট করব কি করে? অন্য টিমমেটরা খেয়েই খালাস, পেমেন্টের দায়িত্ব টিম লিডার গার্গীর। কিন্তু অনেকখানি চিকেন খেয়ে গার্গীর শরীর তখন রীতিমতো আইঢাই করছে, তাই হাতে চাবিটা বাড়িয়ে বলল, এই কেউ ঘরের তালা খুলে আমার পার্সটা এনে দেবে? দেবরিনা আঁতকে উঠে বলল, তুই পার্স ফেলে এসেছিস? তাহলে ও আর পাওয়া যাবে না। বাবা, এ হলো কোম্পানির পার্স, বুঝেছ? এ পার্স হারাতেই পারে না। এই অনিমা, জানা রে। না বাবা, তারপর যদি না পাওয়া যায় টেবিলে? রিমা, তুই যাবি একটু? সরি, আমি কোনো রিস্ক নিতে রাজি নই। তুই নিজেই যা না বাবা গার্গী। বাবা তোরা না অদ্ভুত এক একটা। মিত্রা, তুই জানা রে, জানা প্লিজ, একটু যা প্লিজ। মিত্রা অবশ্য অন্যদের মতো চট করে না বলতে পারে না। এক মুহূর্ত ইতস্তত করে বলল, তারপরে যদি না পাওয়া যায়, আমার ঘাড়ে দোষ চাপাতে পারবি না কিন্তু। দে চাবিটাতে। মিত্রা চাবি নিয়ে চলে যাওয়া মাত্রই রিমা বলল, এক মিত্রা বলেই চট করে এক কথায় চলে গেল। এখন যা পরিস্থিতি, যদি গার্গীর পার্সটাও পাওয়া না যায় তাহলে আরেকটা কেলেঙ্কারি। তোর কিন্তু পার্সটা এভাবে ভুলে ফেলে আসা উচিত হয়নি গার্গী। পার্সটায় অনেকগুলো টাকা আছে রে ললিতা, প্রায় 700-র মতো। কোম্পানির টাকা তো। কোম্পানির টাকা, তার উপর 700-র মতো শুনে সবাই চোখ ছানা বড়া করে গার্গীর মুখের দিকে তাকিয়ে রইল। অবন্তিকাও অসহায়ের মতো তাকালো। হ্যাঁ রে গার্গী, ওই টাকা থেকেই তো আমাদের হাওড়া পর্যন্ত ফুডিং হওয়ার কথা, তাই না? ঠিক তাই। সে কি রে, তার মানে রিটার্ন জার্নি পুরী টু হাওড়া, ভুখা হরতাল, কি সর্বনাশ! একসঙ্গে 8 জনের সমবেত আর্তনাদ। যদি পার্সটা সত্যিই না পাওয়া যায়, সারাটা রাস্তা খাবো কি? কিন্তু মিত্রা ফিরে এলো একটু পরে। তার মুখখানা বেশ হাসি হাসি, হাতে গার্গীর সাদা লোম লোম পার্স। এই নে, খুব টেনশনে ছিলাম রে আমি। টেনশনে যে বাকি সবাই ছিল তা কেটে যেতেই আপাতত সবার অভিব্যক্তিতে একটু স্বস্তি। গার্গী মনে মনে হাসলো। তারপর পার্স খুলে টাকা মিটিয়ে বাকি টাকাগুলো আরেকবার গুনে ভারী নিশ্চিন্ত হয়ে বলল, যাক, আমার অঙ্ক মিলে গেছে। মিলেছে? যাক বাবা, মজা গেল। খাওয়ার টেবিল ছেড়ে উপরে যেতে যেতে অনিমা হঠাৎ মিত্রাকে বলল, আমি হলে কিন্তু তোর মতো রিস্ক নিতাম না মিত্রা। তারপর যদি পার্স না পাওয়া যেত, আমার ঘাড়ে দোষ চাপতো নিঘাত। কিন্তু কারো না কারো ঘাড়ে তো দোষ পড়বেই। আমাদের মধ্যেই যখন কেউ চোর রয়েছে।
সে চোর পাকড়াও করা এখন আর কারো সাধ্য নেই। টাকা এতক্ষণে হজম। না রে ইন্দ্রাণী, আমার মনে হচ্ছে এখনো পুরোটা হজম হয়নি। ইচ্ছে করলেই কিছুটা বার করা যাবে। বার করা যাবে? কি বলছিস কি? সবাই গার্গীর কথায় প্রথমে অবাক হলেও পরে নস্যাৎ করে দিল। অসম্ভব। মোটেই অসম্ভব নয়। তোমাদের কাছে যার যা টাকা আছে সব নিয়ে এসো এ ঘরে, তাহলে আমি বলে দিতে পারবো কে চোর আমাদের মধ্যে। গার্গীর কথায় স্তম্ভিত হয়ে গেল সবাই। যাও যাও, সত্যি যদি চোর ধরতে চাও, যে যার টাকা নিয়ে এসে খাটের ওপর গোল হয়ে বসো। আমি পরীক্ষা করে এক্ষুনি সমাধান করে দেবো রহস্যের। তবে সব টাকা নিয়ে আসতে হবে, কিন্তু কোথাও গোপন করে রেখে আসা যাবে না। লুকিয়ে রেখে এলে আমি কিন্তু তার ব্যাগ সার্চ করব। আমি জানি কে চুরি করেছে। গার্গীর কথায় কিছুটা ধমক মেশানো ছিল, হয়তো তাতেই দু ঘরের বাকি 9 জন সদস্য হুড়মুড় করে নিয়ে এলো যার যার টাকা। সবাই গোল হয়ে বসতেই গার্গীও তার নিজের ব্যাগ খুলে একদিকে নিজের পার্স, অন্যদিকে কোম্পানির পার্স রেখে বলল, তাহলে প্রথমে আমার সন্দেহের কারণগুলো বলি। কেন আমি বিশেষ একজনকে বেছে নিয়েছি দোষী সাব্যস্ত করতে? ঘটনাটা সত্যি আমাদের সবারই পক্ষে লজ্জাজনক আর বিস্ময়কর, কারণ টাকাটা পাওয়া যাবে এমন একজনের কাছ থেকে যাকে আমরা মোটেই সন্দেহ করিনি। গেস্ট হাউসের ঘরে তখন একটা টান টান উত্তেজনা ছড়িয়ে রয়েছে। এ ধরনের রহস্য সমাধানের ব্যাপারে গার্গী এর আগেও কয়েকবার তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। আজও তাদের মধ্যেই একজন কাউকে সে প্রতিপন্ন করবে অপরাধী হিসেবে, এটা যেন কেমন অবাক করেছে তাদের, অবাস্তব বলেও মনে হচ্ছে। এখন গার্গী কিভাবে প্রমাণ করবে সেটাই দেখার। প্রথমে যেদিন দেবলীনের পার্স চুরি গেল, দেবলীনা আমাদেরই কাউকে সন্দেহ করলেও আমি ভেবেছিলাম নিশ্চিত কোনো ওয়েটার বা সুইপারের কাজ। ললিতার পার্স চুরি তো আমি ধর্তব্যের মধ্যেই আনিনি, কারণ ললিতা বরাবর এমন উদাসীন টাকা পয়সার প্রতি। তার হাত খরচ এতই বেশি আমাদের তুলনায় যে 400-500 টাকা শোরুমে গিয়ে হারানো তার পক্ষে কোনো ব্যাপারই নয়। কিন্তু সেদিন কন্ডাক্টেড ট্যুরে গিয়ে তোদের কেনাকাটার বহর দেখতে দেখতে হঠাৎই একটা অদ্ভুত চিহ্ন নজরে পড়তে চমকে উঠলাম। কি চিহ্ন? তোরা নিশ্চয়ই খেয়াল করেছিস, দেবলীনার একটা বদ অভ্যাস আছে, সে প্রায় টাকা ঠোঁটের ভাঁজে রাখে। সেদিন বেড়াতে যাওয়ার সময় তার ঠোঁটে লাগানো ছিল চড়া লিপস্টিক, আর সেই লিপস্টিকের দাগ লেগে গিয়েছিল সেদিনকার নোটগুলোয়। সেদিন আমাদের এক টিমমেট যখন পিপলিতে অ্যাপ্লিকের দাম মেটাচ্ছিল, হঠাৎ একটা নোটে সেই লিপস্টিকের দাগ দেখে ভাবলাম, এই নোট দেবলীনার কাছ থেকে এর পার্সে এলো কি করে? সেদিনে আমি খেয়াল করেছিলাম তার কাছে আরো 2-3টে 50 টাকার নোট আছে যাতে লিপস্টিকের দাগ লেগে আছে। কিন্তু গার্গী, শুধু লিপস্টিকের দাগ দেখে কি এইভাবে আইডেন্টিফাই করা যায়? তা হয়তো যায় না, কিন্তু আরো অকাট্য প্রমাণ হাতে আনার জন্য আমি আরো একটা টোপ ফেলেছিলাম লাঞ্চে যাওয়ার আগে টেবিলে পার্সটা ফেলে রেখে গিয়ে। ইয়েস, আমার মনে হলো যে দুটো পার্স চুরি করতে পেরেছে, সে তৃতীয় পার্সটা লোভ সামলাতে পারবে না। কিন্তু তৃতীয় পার্সটা তো চুরি যায়নি রে গার্গী। তা হয়তো যায়নি মিত্রা, কিন্তু পার্সটা যখন হাতে পেলাম তাতে 300 টাকা নেই। নেই? নেই মানে? 300 টাকা নেই? কি বলছিস কি গার্গী? তা তুই এখন বললে কেউ বিশ্বাস করবে? করবে, অবশ্যই করবে অবন্তিকা, কারণ আমি আজ সকালে এক ফাঁকে পার্সের সব কটা নোটে আমার নামের ফার্স্ট লেটার জি লিখে রেখেছি, যাতে সেগুলো খোয়া গেলেও ঠিক উদ্ধার করতে পারি। আমি জানতাম তোরা কেউ সাহস করে পার্স আনতে যাবি না, আর কি আশ্চর্য, আমার টোপ ঠিক গিলল মিত্রা। আমি? হ্যাঁ রে মিত্রা, তুই একদিন শুকনো মুখে সবার কেনাকাটা দেখলি, তারপর হঠাৎ পিপলিতে গিয়ে এত এত জিনিস কিনলি দেখে বেশ অবাক হয়েছিলাম সেদিন। তারপর ওখানে পার্স থেকে যে নোটগুলো বার করে দিলি, তাতে সেই লিপস্টিকের দাগ দেখেই সন্দেহ হয় আমার।
আজ সকালে দুটো ফাঁকা পার্স দুঘরে ফেলে রেখে তুই ব্যাপারটা আরো সহজ করে দিয়েছিস। অর্থাৎ আমরা জেনে গেলাম চোর আমাদের মধ্যেই আছে। তারপর আমার পার্স থেকেও 3টে 100 টাকার নোট সরানোয় আমার যুক্তি কনফার্ম করতে একটুও অসুবিধা হলো না আমার। তোর হাতের টাকাগুলো একবার সবাইকে দেখা, দেখুক সবাই ঠিক আমার ব্যাগের এই নোটগুলোর মতো ওতেও জি লেখা আছে কিনা। দেবলীনা শুধু বলল, আমি সেদিন ঠিকই সন্দেহ করেছিলাম, শুধু মিত্রা লেখাপড়ায় অত ভালো মেয়ে বলে, তাছাড়া ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও জানি বলে বলতে সাহস করিনি। আমি সেদিন যখন বাথরুমে ঢুকি তখন তোরা তো কেউ ছিলি না, মিত্রাই শুধু ছিল ঘরে। আমার পার্স নিয়ে তখনই বেরিয়ে গিয়েছিল, বুঝতে পেরেছিলাম। চাইলে জোর দিয়ে তখনই ধরতে পারতাম, কিন্তু আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমরা উদ্ঘাটনে এবং আসল অপরাধীকে চিহ্নিত করতে, তাই না? এবারে তো একটা মিনি মহাভারত আমাকে পড়তেই হবে, অর্থাৎ এই 10 বন্ধুর পরিচয় পর্ব। দেরি না করে শুরু করি তবে। দেবলীনা নিবেদিতা নাগ তহবিলদার, ইন্দ্রাণী ডালিয়া বসু সাহা, অনিমা অমিতা ঘোষ রায়, সবিতা কাকলি ঘোষাল, রিমা সায়নী মুন্সি, ললিতা শ্রাবণী খান, অনামিকা রনিভা ঘোষ, অবন্তিকা সততা দেবনাথ, মিত্রা তুহিনা দত্ত, আর গার্গী অনিন্দিতা বসু। ওড়িশা ভ্যারাইটি স্টোরস এর মালিক সুদীপ বসু এই গল্পের সবেধন নীলমণি পুরুষ চরিত্র। আর অনেকদিন পর শুধুই গল্পটা পড়লুম আমি, সতীনাথ।